থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমি ১ম এ নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ আবরার জাহিন খান। আ আমি চিটাং মেডিকেল কলেজ হসপিটাল থেকে ২০১৭ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আ ইন্টার্নশিপ শেষ করি ২০১৮ র মেতে। আম এরপরে আমি ডিসিশন নিই আমি আ পাথওয়েতে ইউকে তে ক্যারিয়ার করার। আমি আ ২০১৮ অগাস্টে আইএলটিএস ক্লিয়ার করি। আম আনফরচুনেটলি নভেম্বর প্ল্যাবে সিট পাওয়া যায়নি সেবার। আমি ২০১৯ এর মার্চে প্ল্যাব 1 এবং আম সেপ্টেম্বরে প্ল্যাব 2 ক্লিয়ার করি। এরপরে আমি নভেম্বরে জিএমসি রেজিস্ট্রেশনের প্রসিডিউর কমপ্লিট করি। বর্তমানে আমি আম অ্যাজ আ জুনিয়র ক্লিনিক্যাল ফেলো ইন রয়্যাল ডার্বি হসপিটাল আম চাকরির জন্য ভিসা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং ভিসা অপেক্ষা করছি। আমি ১ম এ প্ল্যাব কেন দিলাম এটা একটু বলি। আম ফার্স্ট অফ অল মেডিকেলের পড়ার সময়টাতে আমার মনে হতো যে আম ঠিক প্যাশনের জায়গাটা বোধহয় আমি পাচ্ছি না। আমার আ মনে হতো যে যেই পড়াশোনাটা করছি এটা শুধু পরীক্ষা পাসের জন্য হচ্ছে। আরেকটু যদি এপ্লাইড নলেজ আ প্র্যাকটিস করা যাবে এই ধরনের কোনো একটা সেক্টরে যদি যাওয়া যেত। তো সেই সময় আমি প্ল্যাব, এমআরসিপি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি এবং তারপরে মনে হয় যে প্ল্যাবের যে প্রশ্নগুলো পড়ে এমআরসিপির প্রশ্নগুলো পড়ে মনে হয় যে এই পাথওয়েটা প্রবাবলি আমার জন্য পারফেক্ট। সো আমি ওই লাইনেই আ আগানোর সিদ্ধান্ত নিই। আম আমাদের সময় প্ল্যাব বাংলাদেশে তখন ২ বার হতো। আমি যখন খবর নিলাম যে মার্চ এবং নভেম্বরে। তো আমার ইন্টার্নশিপ যখন প্রায় শেষ পর্যায়ে, তখন আমি সিদ্ধান্ত নিই আমি নভেম্বরের প্ল্যাবে যাব এবং দ্রুত আইএলটিএস দেওয়ার ট্রাই করি। বাট আনফরচুনেটলি নভেম্বরে সিট ছিল না। সো মার্চে পরীক্ষা দিতে হয়। আম এরপরে আল্লাহর রহমতে পিছনে ফিরে তাকাতে হয়নি। মার্চের প্ল্যাব দেওয়ার জন্য যেহেতু আমার হাতে অনেক সময় ছিল, আমি সিদ্ধান্ত নিই এই সময়টাতে আমি এমআরসিপির জন্যও পড়বো। আমি ডিসিশন নিয়েছিলাম ক্যারিয়ার মেডিসিনে করার। সো এমআরসিপি পাঠানোর জন্য পড়া শুরু করি। পাশাপাশি প্ল্যাবের জন্য পড়ি। আম এরপরে মার্চে প্ল্যাব দিয়ে আ সেপ্টেম্বরে প্ল্যাব 2 দিতে আ প্ল্যাব 2 কমপ্লিট করি। প্ল্যাব জার্নিটা আমার কাছে যেটা এখন পর্যন্ত যেটা মনে হয় যে আ ইটস আ সেট অফ চ্যালেঞ্জেস। নলেজ বেস চিন্তা করলে খুব বেশি নলেজ প্রয়োজন ঠিক তা না। বাট অনেকগুলো চ্যালেঞ্জ পার হয়ে আসলে প্ল্যাব কমপ্লিট করার ব্যাপারটা আসে। আ এই কারণে যারা প্ল্যাব নিয়ে চিন্তা করবেন তাদেরকে আমি ১ম এই একটু রিয়ালিটি চেক দিতে চাই যে আপনি প্রত্যেকটা স্টেপে আপনার জন্য একেকটা চ্যালেঞ্জ হবে এবং আপনাকে এটার পেছনে লেগে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। এবং আপনি যদি ১ম এ ধরে নেন যে আমি প্ল্যাবের পরে গ্যারান্টিড আমার কিছু আ কোনো কিছুর আসলে ওয়ার্লড এ কিছু গ্যারান্টিড না। আ সো আমি ১ম এ এটাই বলে নিতে চাই যে যারা প্ল্যাবের জন্য পড়বেন বা প্ল্যাবের জন্য আগাবেন তাদের এটার পেছনে আসলে সময় এবং শ্রম ইনভেস্ট করতে হবে। ইটস অ্যান ইনভেস্টমেন্ট। বাট ইট উইল বি ওর্থ ইট ট্রাস্ট মি। আমরা আ ইউকে তে পাথওয়ে নিয়ে জিএমসি রেজিস্ট্রেশনের পাথওয়ে নিয়ে ১ম এ একটু কথা বলি। জিএমসি রেজিস্ট্রেশনের মেইন ৩ টা পাথওয়ে আছে। একটা হচ্ছে প্ল্যাব দিয়ে যাওয়া, একটা হচ্ছে রয়্যাল কলেজ এক্সাম দিয়ে যাওয়া যেমন এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি অথবা এমআরসিপিসিএইচ অর্থাৎ অথবা যদি কোনো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্র্যাজুয়েশন থাকে। বাংলাদেশে অ্যাকসেপ্টেবল পোস্ট গ্র্যাজুয়েশন একটাই আছে। সেটা হচ্ছে এফসিপিএস ইন অ্যানেসথেসিওলজি। এটাই একমাত্র অ্যাকসেপ্টেবল পোস্ট গ্র্যাজুয়েশন। তাহলে একটা পাথওয়ে বললাম প্ল্যাব, একটা বললাম অ্যাকসেপ্টেবল পোস্ট গ্র্যাজুয়েশন বা এক্সাম। আরেকটা পাথওয়ে আছে সেটাকে বলা হয় হচ্ছে এমটিআই বা মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ। আ এই পাথওয়েটাতে হচ্ছে ইউকে তে প্রথমত এমআরসিপি বা এমআরসিএস পার্ট 1 যাদের করা হয়ে গেছে তাদের ২ বছর বা ১-১.৫ বছর বা ২ বছরের ট্রেনিং এর জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা একটা রেজিস্ট্রেশন দেয় এবং সেই ট্রেনিং এর জন্য নিয়ে যায়। এটার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আমাদের দেশের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা ফুলফিল করাটা একটু কঠিন। তারপরেও কারো যদি আগ্রহ থাকে জিএমসির ওয়েবসাইটে এমটিআই বা মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ নিয়ে বিস্তারিত বর্ণনা আছে আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আমাদের তো মূল আলোচনার বিষয় যেহেতু প্ল্যাব, সো আমরা রয়্যাল কলেজের ডিগ্রিগুলোর দিকে না যাই। আমরা প্ল্যাব নিয়ে প্রথমত আলোচনা করি। গতকাল একজন আলোচনা করেছিলেন। উনি প্রায় ৩ ঘন্টার উপর আলোচনা করেছেন। আমার মনে হয় আমার নতুন করে বলার কিছু নেই। আ তারপরও আমি আমার এক্সপেরিয়েন্স টুকু শেয়ার করব এবং আমার নলেজ টুকু আমি শেয়ার করি। আম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমত উত্তর দেওয়ার। আম ইউকের ট্রেনিং পাথওয়েটা নিয়ে আমি ১ম এ একটু বলি।
ইউকেতে গ্র্যাজুয়েশন শেষ করার পর অর্থাৎ ৫ বছরের যে এমবিবিএস ডিগ্রি, এমবিবিএস শেষ করার পরে আপনাকে শুরু করতে হবে হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং। আমরা যেটাকে ইন্টার্নশিপ বলি, সেটাকে ইউকেতে বলা হয় হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং এবং ফাউন্ডেশন ট্রেনিং ২ বছরের। তো তার মানে কি এই যে ইউকেতে ইন্টার্নশিপ ২ বছরের? না, ঠিক তা না। আমরা যে ইন্টার্নশিপ বাংলাদেশে করি, সেটা করি আমরা প্রফেশনাল রেজিস্ট্রেশন দিয়ে এবং সেটা ১ বছরের এবং এটার পরে আমরা ফুল রেজিস্ট্রেশন পাই। ইউকেতে আপনি ফাউন্ডেশন ট্রেনিং ১ বছর করার পরে আপনাকে ফুল রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি তখন পরিপূর্ণ ভ্যালিড লাইসেন্সড চিকিৎসক। তারপর আপনাকে ফাউন্ডেশন ইয়ার ২ কমপ্লিট করতে হবে। অর্থাৎ ২ বছরের ফাউন্ডেশন ইয়ার। ফাউন্ডেশন ইয়ার পরে শেষ করার পরে সিদ্ধান্তের বিষয় আসে যে আপনি কোন দিকে ক্যারিয়ার করবেন এবং আপনার ট্রেনিং পাথওয়ে বা আপনার ক্যারিয়ার পাথওয়ে কোন দিকে যাবে। তো ফাউন্ডেশনের পর মূল যেই ট্রেনিং অনেকগুলো আমরা মূল পাথওয়ে গুলো নিয়ে ১ম এ একটু বলি যে, যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চান তাদের জন্য হচ্ছে কোর মেডিকেল ট্রেনিং বা ইন্টার্নাল মেডিসিন ট্রেনিং আছে। এটা ২ বছরের এবং ৩ বছরের আছে। কিছু স্পেশালিটির জন্য স্পেসিফিক স্পেশালিটির জন্য ৩ বছরের ট্রেনিং লাগে, কিছু স্পেশালিটির জন্য ২ বছরের ট্রেনিং লাগে এবং এই স্পেশালিটি ট্রেনিং এর টাইমটাতে বা কোর মেডিকেল ট্রেনিং এর টাইমটাতে আপনাকে এমআরসিপি কমপ্লিট করতে হবে যদি মেডিসিনে ক্যারিয়ার করেন। সিমিলারলি সার্জারিতে কোর সার্জিক্যাল ট্রেনিং এর ব্যাপার আছে। এখানেও আপনাকে এই সার্জিক্যাল ট্রেনিং ২ বছর বা ৩ বছর কমপ্লিট করার ভিতরে আপনাকে এমআরসিএস কমপ্লিট করতে হবে। আ মোটামুটি সবগুলোতেই একই নিয়ম। এবং আপনি যখন আপনার রয়্যাল কলেজ ডিগ্রিটা কমপ্লিট করবেন, এরপরে আপনি স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবেন। অর্থাৎ ১ম এ ফাউন্ডেশন ইয়ার, তারপরে কোর মেডিকেল বা সার্জিক্যাল ট্রেনিং এবং তারপর স্পেশালিটি ট্রেনিং। স্পেশালিটি ট্রেনিং এর ডিউরেশনটা একেক ক্ষেত্রে একেক রকম। একেক স্পেশালিটি কোন স্পেশালিটিতে ৫ বছর, কোনটাতে ৬ বছর। এটা ডিপেন্ড করে স্পেশালিটির উপরে। এটা হচ্ছে যদি আপনি ক্লিনিক্যালে স্পেশালিস্ট ক্যারিয়ার পাথওয়ে গুলোর দিকে যান। আর কেউ যদি জিপি প্র্যাকটিসের দিকে চিন্তা করেন, জিপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যেমন এমবিবিএস পাশ করলে জিপি, ইউকে তে কিন্তু এমবিবিএস পাশ করলে জিপি না। জিপির জন্য আপনাকে জিপি ট্রেনিং করতে হবে। তো ফাউন্ডেশন ইয়ার যেটার কথা বললাম, ফাউন্ডেশন ইয়ার শেষ করার পরে আপনাকে জিপি ট্রেনিং এ ঢুকতে হবে এবং জিপি ট্রেনিং এ ঢুকে আপনাকে ৩ বছরের জিপিএসটি বলা হয়, জেনারেল প্র্যাকটিশনার স্পেশালিটি ট্রেনিং। ৩ বছরের ট্রেনিং এবং এমআরসি জিপি পরীক্ষাটা আপনাকে পাস করতে হবে এবং তারপরে আপনি জিপি। তো ওভারভিউতে এইগুলো হলো ইউকেতে ক্যারিয়ার পাথওয়ে। এরপরে আপনি প্ল্যাব দিলে আপনি কোন লেভেলে শুরু করবেন এটা নিয়ে আমরা একটু বলি। যে প্ল্যাব দিলে আপনি শুরু করবেন ফাউন্ডেশন ইয়ার থেকে। ফাউন্ডেশন ইয়ার 1 আপনাকে করতে হবে না। অ্যাজ আপনি আপনার দেশে ইন্টার্নশিপ করেই সাধারণত প্ল্যাবের জন্য মানুষ আ এক্সামিনেশন দেয়, প্ল্যাব এক্সামিনেশন দেয়। অতএব সেক্ষেত্রে আপনাকে আম ইয়ের দিকে যেতে হবে না। আম এরপরে হচ্ছে ফাউন্ডেশন ইয়ার 1 করতে হবে না। সেটা আপনি অলরেডি এক্সামটেড। ইয়ার 2 থেকে শুরু করবেন এবং 2 এর ব্যাপারেও হচ্ছে আপনি যদি অলরেডি দেশে আপনার যথেষ্ট এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি ইনাফ কম্পিটেন্সি শো করতে পারেন, আপনি এই ফাউন্ডেশন ইয়ার 2 পুরো ১ বছর শেষ না করেও আপনি ৩ মাস বা ৬ মাস কাজ করেও আপনি আপনার এই ফাউন্ডেশন ইয়ার 2 কম্পিটেন্সি আপনি সাইন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পুরো ১ বছরের ফাউন্ডেশন ট্রেনিং করতে হবে না। আপনি সরাসরি স্পেশালিটি ট্রেনিং গুলোতে কোর মেডিসিন ট্রেনিং, মেডিকেল ট্রেনিং বা কোর সার্জিক্যাল ট্রেনিং অথবা জিপি ট্রেনিং যেটাতে আপনার লক্ষ্য আপনি সেটাতে ঢুকতে পারেন। সো প্ল্যাব আপনাকে নিয়ে যাবে হচ্ছে ফাউন্ডেশন ইয়ার 2 লেভেলে। আর আপনি যদি এমআরসিপি বা এমআরসিএস দিয়ে যেতে চান, আপনাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে আম আপনার কোর মেডিকেল ট্রেনিং এর লাস্টে। অর্থাৎ কোর মেডিকেল ট্রেনিং ৩ বছর বা ২ বছরের যেটা, সেটা শেষ হলে যেই পর্যায়ে আপনার থাকার কথা, এমআরসিপি বা এমআরসিএস আপনাকে সেই পজিশনে নিয়ে যাবে। এটা হলো ইউকের ট্রেনিং পাথওয়ে নিয়ে সংক্ষেপে। আম প্ল্যাবের পার্ট, প্ল্যাবের পরীক্ষাটা আমরা যদি বলি ৩ টা পার্ট। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, একটা প্ল্যাব পার্ট 1 এবং পার্ট 2। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা এখন পর্যন্ত ২ ধরনের টেস্ট। এগুলো আপনারা জিএমসির ওয়েবসাইটে গেলে এগুলো সবগুলোর ডিটেইল সেখানে দেওয়াই আছে। সো আমি এগুলোর খুব বেশি ডিটেইলে যাব না। আইএলটিএস অথবা ওইটি দিতে পারেন। আ আমি পার্সোনালি দিয়েছিলাম হচ্ছে আইএলটিএস। এম এর পিছনে কিছু কারণ ছিল। আমাদের সময় আমি যেহেতু ২০১৮ তে এ এ এটার জন্য কাজ শুরু করি। ওই সময় ওইটির জন্য ম্যাটেরিয়াল খুব কম ছিল। আর আইএলটিএস আমার কাছে মনে হয়েছিল যে আইএলটিএস ডুয়েবল। আইএলটিএস এর খরচটা ওইটির চেয়ে কিছুটা কম। আপনার ওইটি দিতে এখন প্রায় 34,000-35,000 বাংলাদেশী টাকা লাগবে। আর আইএলটিএস দিতে ৳১৭,৫০০ তে আপনি আইএলটিএস একাডেমিক দিতে পারেন। সো আইএলটিএস আমার কাছে বেটার অপশন মনে হয়েছিল। আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি যে, কেমব্রিজ আইএলটিএস এর যে বইগুলো আছে, এই বইগুলো খুবই আ ইউজফুল। কারণ কেমব্রিজ আইএলটিএস এর বইগুলো হচ্ছে প্রিভিয়াস আইএলটিএস এর কোয়েশ্চেন। সো আপনি যদি কেমব্রিজ আইএলটিএস এর বইগুলো ভালোমতো প্র্যাকটিস করেন,
আপনি মূল এক্সাম দিতে গেলে মনে হবে আপনি কেমব্রিজ আইএলটিএস এর একটা করছেন। সো কেমব্রিজ আইএলটিএস এর বইগুলো আমি যখন পরীক্ষা দিই তখন প্রায় 14 বুক 14 পর্যন্ত ছিল। এখন সম্ভবত আরো বই পাবলিশ হয়েছে। আমি বুক 4 থেকে 14, 13, 14 পর্যন্ত প্র্যাকটিস করি। আইএলটিএস এর যেই পার্টটা ট্রিকি সেটা হচ্ছে আইএলটিএস এর প্রথমত 4 টা ডোমেইন, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং। রাইটিং পার্টটাতে আমাদের স্টুডেন্টদের বা আমাদের দেশের গ্র্যাজুয়েটদের স্ট্রাগল, আমাদের দেশে না বাইরের দেশের গ্র্যাজুয়েটদেরও এই পার্টটাতে একটু বেশি স্ট্রাগল করতে দেখা যায় রাইটিং এ। সো রাইটিং এর ব্যাপারে আমার যেটা টিপস হবে সেটা হচ্ছে আপনি ব্যান্ড 9 এসে যেগুলো, অর্থাৎ কি লিখলে আপনি ব্যান্ড 9 স্কোর করতে পারবেন এই ধরনের কিছু স্যাম্পল এসে পাওয়া যায়। রায়ানস ব্যান্ড 9 এসে নামে একটা বই আছে, আপনি এই বই থেকে স্যাম্পল এসে গুলো দেখতে পারেন। এগুলো অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করতে হবে বলতে আসলে এখানে কি লিখতে চেয়েছে, কি কারণে এটা ব্যান্ড 9, এটা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সার্চ করতে হবে ইউটিউবে, আপনি আইএলটিএস রাইটিং নিয়ে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, অনেক টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন। সেইগুলো ফলো করে আপনি নিজের একটা সিস্টেম দাঁড় করাতে হবে। আর আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা হচ্ছে আপনি আপনার লেখাগুলো, আপনার রাইটিং গুলো আপনি কোনো মেন্টরকে দিয়ে যদি চেক করাতে পারেন। মেন্টর বলতে উনি প্রফেশনাল ইংলিশ টিউটরও হতে পারেন, আইএলটিএস টিউটর হতে পারেন, অথবা উনি প্রিভিয়াসলি আইএলটিএস দিয়েছেন, ভালো স্কোর করেছেন এমন কাউকে দিয়েও আপনি আইএলটিএস এর রাইটিং আপনার স্যাম্পল গুলো দেখাতে পারেন। উনি আপনাকে আপনার রাইটিং গুলো উনি অ্যাসেস করতে পারবে এবং আপনার এটাতে অনেক হেল্প হবে বলে আমি মনে করি। আর এর বাইরে আইএলটিএস এর বাকি যেই 3টা পার্ট, রিডিং, লিসনিং এবং স্পিকিং, এগুলো প্র্যাকটিস করলে আশা করি আমাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না। স্পেশালি রিডিং এবং লিসনিং এ খুব ভালো স্কোর তোলা যায় যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন, কিছু টিপস ট্রিক্স ফলো করেন, আপনার নিজস্ব কিছু পদ্ধতি যদি আপনি বের করতে পারেন। 8.5, 8, 8.5, 9 পাওয়া খুব বেশি কঠিন না রিডিং এবং লিসনিং এ। স্পিকিং এটা প্র্যাকটিসের বিষয়। আর আরেকটা যেটা আমি টিপস দিতে চাই আইএলটিএস এর জন্য সেটা হচ্ছে অ্যাকসেন্ট গুলো শোনা। আইএলটিএস এ আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট আপনাকে শুনতে হতে পারে। ইভেন ইন্ডিয়ান অ্যাকসেন্ট, এশিয়ান, যেমন চাইনিজরা যেভাবে ইংলিশ বলে এই ধরনের অ্যাকসেন্টও থাকতে পারে। সো আপনি যত বেশি অ্যাকসেন্ট শুনতে পারেন, আপনি টিভি সিরিজ হোক, ইউটিউব ভিডিওস হোক, পডকাস্ট হোক, আপনি যত বেশি অ্যাকসেন্ট শুনতে পারেন, যত বেশি অ্যাকসেন্টে আপনার কানকে আপনি হ্যাবিচুয়েটেড করতে পারেন, সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আম আইএলটিএস এর যেই ক্রাইটেরিয়া, আপনাকে যে স্কোর গুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওভারঅল 7.5 স্কোর করতে হবে এবং প্রত্যেকটা ব্যান্ডে অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসনিং এ মিনিমাম 7, কোনোটাতে 7 এর কম পেলে চলবে না এবং আইএলটিএস এর ভ্যালিডিটি 2 বছর। তো এই 2 বছরের ভিতরে আপনার কি কাজ করতে হবে? এই 2 বছরের ভিতরে আপনাকে প্ল্যাব 1 বুক করতে হবে, প্ল্যাব 2 বুক করে প্ল্যাব 2 পাস করতে হবে এবং জিএমসি রেজিস্ট্রেশন। এই কয়েকটা কাজ আপনাকে এই 2 বছরের ভিতরে, আপনি যদি একবার আইএলটিএস দিয়ে শেষ করতে চান তাহলে এই কাজগুলো এই 2 বছরের ভিতরে শেষ করে ফেলতে হবে। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমি যদি জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে চাকরি করার জন্য যখন আসতে চাই, তখন আবার আমার আইএলটিএস লাগবে কিনা ভিসার জন্য? না, এখন ভিসার জন্য আইএলটিএস প্রয়োজন হয় না। আপনার জিএমসি রেজিস্ট্রেশন যদি ভ্যালিড থাকে, আপনার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো এভিডেন্স প্রোভাইড করতে হবে না। অতএব আপনি আইএলটিএস ইউকেভিআই নিয়ে মাথা ঘামানোর বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি আইএলটিএস একাডেমিক দিলেই সেটাই যথেষ্ট হবে আপনার সব কাজের জন্য। আচ্ছা, এরপর আমরা যাই প্ল্যাব পার্ট 1 নিয়ে। প্ল্যাব পার্ট 1 আমাদের সময় বছরে 2 বার হতো, মার্চে এবং নভেম্বরে। এখন প্ল্যাব বছরে নির্দিষ্ট নেই, 3 বার 4 বার বিভিন্ন সময়, যেমন এই বছর কোভিড-19 সিচুয়েশনের কারণে কিছুটা সময় প্ল্যাব পার্ট 1 বন্ধ ছিল। এখন আবার চালু হওয়ার পরে সেপ্টেম্বর এবং অক্টোবরে বাংলাদেশে 2 বার পরীক্ষার জন্য ডেট ওপেন করা হয়েছে। অতএব এখন বলা মুশকিল যে বছরে কয়বার হবে। তো অতএব আপনি যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করে আপনি যদি রেডি থাকেন, আপনি অবশ্যই খুব কম সময়ের ভিতরেই আপনি প্ল্যাব পার্ট 1 বুক করতে পারবেন। প্ল্যাব পার্ট 1 বুক করার জন্য খরচ কত লাগবে? এটা একটা খুব কমনলি আস্কড কোয়েশ্চেন। আম প্ল্যাব পার্ট 1 এর জন্য এখন পর্যন্ত ফি হচ্ছে 235 পাউন্ড, যেটা বাংলাদেশী টাকায় প্রায় 24,000 টাকা। আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করার পরে আপনি জিএমসির ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে আপনি প্ল্যাব পার্ট 1 বুক করতে পারবেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকাটা পে করলে আপনার সিট ফিক্সড হবে।
প্ল্যাব পার্ট 1 এ কি আছে? প্ল্যাব পার্ট 1 এক্সামটা আসলে কি? প্ল্যাব পার্ট 1 হচ্ছে সিঙ্গল বেসড আনসার এর উপর একটা পরীক্ষা। ১৮০ টা এখানে থাকবে। ১৮০ টা প্রশ্নে আপনার ৫ টা করে অপশন থাকবে এবং এই ৫ টা অপশনের মধ্যে ব্যাপারটা এমন না যে একটা সঠিক বাকিগুলো ভুল তা কিন্তু না। আপনাকে ৫ টা আনসারই সঠিক হতে পারে। এর মধ্যে কোনটা বেশি সঠিক অর্থাৎ বেস্ট আনসার কোনটা, বেস্ট রেসপন্স কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো প্ল্যাব পার্ট 1 এর জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন? প্ল্যাব পার্ট 1 এর জন্য প্রিপারেশনের জন্য সবচেয়ে পপুলার রিসোর্স এখন পর্যন্ত হচ্ছে আমার দেখা মতে প্ল্যাবেবল। এটা একটা অনলাইন কোয়েশ্চেন ব্যাংক। আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে সাবস্ক্রিপশন নিতে পারেন। অথবা এটার হার্ড কপি বইয়ের দোকানগুলোতে মেডিকেল বুকসের স্টোরগুলোতে আপনি পাবেন। আপনি হার্ড কপিও পড়তে পারেন। তবে অনলাইনে পড়ার একটা সুবিধা আছে সেটা হচ্ছে অনলাইনে কোয়েশ্চেন ব্যাংকগুলো আপডেটেড হয়। যখনই কোনো নতুন গাইডলাইনস আসে, যখনই কোনো কিছুর নতুন আপডেট আসে, সেগুলো অনলাইনে ইনক্লুডেড হয়ে যায়। আপনি একবারে হার্ড কপি কিনে ফেললে এটা একটু টাফ হয়ে যায় সেটার সাথে কোপ আপ করাটা। তারপর আপনি যদি কোনো স্টাডি গ্রুপের সাথে পড়েন, অবশ্যই আপনারা আপডেট গুলোর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করবেন। তো এটা একটা বললাম যে প্ল্যাবেবল। প্ল্যাবেবল ছাড়া আরো কিছু কোয়েশ্চেন ব্যাংক এখন মোটামুটি বেশ পপুলার, যেমন প্ল্যাব ওয়ান কিজ, মেড রিভিশন, প্ল্যাব ভার্স এটসেট্রা। আমাদের সময় প্ল্যাবেবল ছিল সবচেয়ে পপুলার, আর আরেকটা রিসোর্স ছিল সেটা হচ্ছে ১৭০০ কোয়েশ্চেন। ১৭০০ কোয়েশ্চেন আমাদের একজন বাংলাদেশী ডক্টর খালিদ সাইফুল্লাহ এই ১৭০০ কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন লিখেছিলেন এবং উনার এই লেখাটা বেশ জনপ্রিয় ছিল। এখন ১৭০০ কোয়েশ্চেন থেকে সাধারণত ১৭০০ কোয়েশ্চেন স্টাইলে কোয়েশ্চেন আর আসে না। ওই প্রশ্নগুলো বেশ ছোট, ছোট ছিল। শর্ট আ কি আ সিনারিও দেওয়া থাকতো এবং প্রশ্নগুলো আম এখনকার যেই ধরনের প্রশ্ন তার চেয়ে অনেক শর্টার ছিল। এখন প্রশ্নগুলোর লেংথ আরেকটু বেশি, যে কারণে ১৭০০ কোয়েশ্চেন পড়ে আপনি খুব বেশি উপকৃত হবেন না। তবে আপনি ১৭০০ প্রশ্ন পড়লে আপনি প্ল্যাবের সিলেবাসের সম্পর্কে একটা ধারণা পাবেন। আম যদিও প্ল্যাবেবল পড়লে আপনি সিলেবাস পাচ্ছেন, সেখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। তো প্ল্যাবের জন্য আমি কোনো টেক্সট বই পড়বো কিনা? এটার উত্তর হচ্ছে আপনার টেক্সট বই কভার টু কভার বা লাইন বাই লাইন পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি রেফারেন্স বই হিসেবে টেক্সট বই ইউজ করতে পারেন। ইউকের জন্য সবচেয়ে পপুলার রেফারেন্স বুক হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল স্পেশালিটিস। এর বাইরে আপনি পড়তে পারেন কুমার অ্যান্ড ক্লার্ক, ইউকে গ্র্যাজুয়েটদের খুব পছন্দের একটা রিসোর্স। আম গাইডলাইন গুলো আপনি যদি আ নজর রাখেন সেটা আপনাকে অনেক হেল্প করবে। গাইডলাইন বলতে আমি মিন করছি হচ্ছে নাইস গাইডলাইন। ইউকে তে প্র্যাকটিসটা বেসিক্যালি হচ্ছে ওদের একটা আলাদা ইনস্টিটিউশনই আছে। ন্যাশনাল ইনস্টিটিউশন অফ কেয়ার অ্যান্ড এক্সেলেন্স, নাইস। আপনি আ গুগলে গিয়ে নাইস গাইডলাইনস লিখে সার্চ করলে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ডিজিজের ম্যানেজমেন্ট প্রোটোকল বা ডায়াগনস্টিক যেসব গাইডলাইন গুলো আছে আপনি সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। সো গাইডলাইন বেস নাইস গাইডলাইন। বইয়ের মধ্যে হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক, কুমার অ্যান্ড ক্লার্ক, অথবা আপনি নিজে যেই বইটা পড়ে কমফোর্টেবল, আপনি যদি ডেভিডসন পড়ে কমফোর্টেবল হন সেটাও পড়তে পারেন। তবে কোনো বইয়েরই লাইন বাই লাইন পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি কোয়েশ্চেন ব্যাংক গুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংকের এক্সপ্লেনেশন গুলো বুঝতে হবে এবং একটা প্রশ্নের উত্তর কোনটা সঠিক সেটা জানার চাইতে বাকি উত্তরগুলো কেন সঠিক নয় সেটা জানাটা আরো বেশি ইম্পোর্টেন্ট বলে আমি মনে করি। সো এই অ্যাটিটিউড নিয়ে আপনি কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করে প্ল্যাব 1 এর প্রিপারেশন নিতে পারেন। আ ল্যাব 1 এর জন্য আপনার প্রশ্ন এমনিতে প্রশ্ন হচ্ছে ১৮০ টা। তবে আ এইবারে COVID-19 সিচুয়েশন এর কারণে জিএমসি সিদ্ধান্ত নেয় ১৫০ টা প্রশ্নের পরীক্ষা নেওয়ার। আম তবে ইন জেনারেল ১৮০ টা প্রশ্ন। পাস মার্কের জন্য আগে থেকে কোনো পাস মার্ক ফিক্সড থাকে না। আপনি পরীক্ষা দেওয়ার পরে ক্যান্ডিডেটদের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে পাস মার্ক ঠিক হবে। যেবার যদি প্রশ্ন কঠিন হয় পাস মার্ক আ কম থাকবে। অর্থাৎ আপনি কম পেয়েও পাস করতে পারেন। আর যেবার প্রশ্ন সহজ হবে সেবার পাস মার্কটা একটু বাড়িয়ে দেওয়া হবে। যেক্ষেত্রে আ আপনাকে আরেকটু বেটার পারফর্ম করতে হবে। আ তবে ইন এভারেজ আপনাকে ১৮০ টার ভিতরে সাধারণত ১২০ টা বা ১২৫ টার বেশি প্রশ্ন সাধারণত পারতে হয়। কারণ ইউজুয়ালি পাস মার্কটা ১১৫, ২০ বা ১৩০ এই রেঞ্জের ভিতরে থাকে। তো আপনার লক্ষ্য থাকা উচিত ১৩০ এর উপরে যাতে আপনার কারেক্ট হয়। আচ্ছা। এরপর আমরা আসি প্ল্যাব 2 নিয়ে।
গতকালকের আলোচনায় প্ল্যাব 2 নিয়ে অনেক ডিটেইলস আলোচনা হয়েছে। সো আমি এটার খুব বেশি ডিটেইলসে যাব না। 18 টা স্টেশন থাকে। আপনারা যারা প্ল্যাব নিয়ে ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই জানেন 18 টা স্টেশন। 18 টা স্টেশন বেসিক্যালি আমাদের ওই শর্ট কেসের মতো কিছুটা। অর্থাৎ আপনি এক 18 টা রুম থাকবে। 18 টা রুমে সাধারণত 18 টা পেশেন্ট থাকে। আপনি পেশেন্ট এবং রুমের বাইরে দরজায় একটা টাস্ক লেখা থাকে যে এই ক্ষেত্রে এই রুমে ঢুকে আপনাকে কি করতে হবে সেটা বাইরে লেখা থাকবে। আপনাকে টাস্কটা পড়ে আপনাকে সময় দেওয়া হবে ১.৫ মিনিট। আপনি প্রিপারেশন নিয়ে এরপর ৮ মিনিট আপনি সময় পাবেন টাস্কটা কমপ্লিট করার জন্য। তো কি ধরনের টাস্ক থাকে? আমি যদি মোদ্দা কথায় প্ল্যাব 2 স্টেশনের স্টাইল গুলো বলি, ১ নম্বরে সবচেয়ে কমন স্টেশন গুলো হচ্ছে হিস্ট্রি বেসড স্টেশন। অর্থাৎ এই স্টেশনগুলোতে আপনার যেই টাস্কটা সাধারণত থাকবে, আপনাকে আ পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পরে আপনাকে ইনভেস্টিগেশন এর অর্ডার করতে হবে। আ এখানে এক্সামিনেশন করতে হয় না। আপনি হিস্ট্রি নেবেন, এক্সামিনেশন করবেন বলে আপনাকে মুখে বলবেন, কিন্তু আপনি এক্সামিনেশন এখানে করবেন না। কারণ এখানে যিনি এক্সামিনার থাকবেন উনিই বলে দিবেন যে আপনাকে এক্সামিনেশন করার কোনো প্রয়োজন নেই। এরপর আপনি ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবেন এবং ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন। এইগুলো হচ্ছে হিস্ট্রি বেসড স্টেশন। এরপর একটা হচ্ছে নেক্সট স্টাইল স্টেশন হচ্ছে এক্সামিনেশন বেসড স্টেশন। এক্সামিনেশন বেসড স্টেশনে আপনাকে হিস্ট্রি নিতে হবে অ্যাজ ইউজুয়াল। তবে এখানে আপনি শর্ট হিস্ট্রি নিবেন। এরপর আপনাকে কোনো একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে। এবং এই এক্সামিনেশনগুলো সাধারণত আমরা আমাদের গ্র্যাজুয়েশন লেভেল থেকেই শিখে সেগুলোকে আরেকটু পলিশ করে নেওয়া। যেমন আপনাকে একটা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন দেওয়া হতে পারে, আপনাকে ব্রেস্ট এক্সামিনেশন দেওয়া হতে পারে, আপনাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেওয়া হতে পারে, জয়েন্ট যেমন আপনাকে একটা নি জয়েন্ট এক্সামিন করতে দেওয়া হতে পারে এবং এক্সামিনেশন শেষ করে আপনাকে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলতে হবে। এক্সামিনেশন গুলোর ক্ষেত্রে আ কিছু এক্সামিনেশন আপনাকে পারফর্ম করতে হবে হচ্ছে ম্যানিকিন। ম্যানিকিন বলতে হচ্ছে আম মডেল। ইউজুয়ালি এগুলো প্লাস্টিকের মডেল পাওয়া যায়। এই প্লাস্টিকের মডেলগুলোতে কিছু এক্সামিনেশন করতে হয়। যেমন ফান্ডোস্কোপি। আপনাকে কোনো স্টেশনে ফান্ডোস্কোপি করার প্রয়োজন হতে পারে। ওটোস্কোপি, ব্রেস্ট এক্সামিনেশন এগুলো সাধারণত ম্যানিকিনের উপরে করা হয়। আর চেস্ট এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, নি এক্সামিনেশন এই ধরনের এক্সামিনেশন গুলো রিয়েল পেশেন্টের উপরেই করা হয়। আচ্ছা, এরপরে আ একটা টাইপের স্টেশন আছে সেটা হচ্ছে প্রসিডিউর বেসড স্টেশন। এই স্টেশনগুলোতে আপনাকে কোনো একটা ক্লিনিক্যাল প্রসিডিউর করতে হবে। বেশিরভাগ প্রসিডিউর আমাদের জানা। যেমন আইভি ক্যানুলা করা, ইউরিনারি ক্যাথেটার করা, তারপরে আম ক্যানুলা, ক্যাথেটার, এরপরে হচ্ছে প্যাপ স্মিয়ার নেওয়া। এ ধরনের কিছু প্রসিডিউর স্টেশন থাকে। তো আপনি প্রসিডিউর গুলো করতে হবে এবং এই প্রসিডিউর গুলো সাধারণত সবগুলো প্রসিডিউরই ম্যানিকিনের উপর বা মডেলের উপরে করতে হয়। আ এগুলো আপনি কিছুটা প্র্যাকটিস করলে এবং অ্যাসেপ্টিক প্রিকশন এর বিষয়ে খেয়াল রাখলে আপনি এই স্টেশন গুলোতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আরেকটা স্টেশন আছে, এক ধরনের স্টেশন আছে যেটাকে বলা হয় হচ্ছে সিমম্যান স্টেশন। সিমম্যান আ মানে হচ্ছে সিমুলেটেড ম্যান। এটাও একটা ডামি, কিন্তু এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ পেশেন্টের মতো। এটার হাত, পা, চোখ, মুখ, নাক সবই আছে। আ এটা আপনার সাথে কথাও বলতে পারবে। আপনি তাকে প্রশ্ন জিজ্ঞেস করলে সে এটার উত্তর দিতে পারবে। আপনি তার চেস্টে যদি স্টেথোস্কোপ দেন, আপনি ব্রেথ সাউন্ড, হার্ট সাউন্ড সবই পাবেন। পিভিলারি রিঅ্যাকশন পাবেন। এবং তার সাথে একটা মনিটর অ্যাটাচ করা থাকে। সেই মনিটরে আপনি হার্টের ট্রেসিং, ইসিজি ট্রেসিং, আম ব্রিথিং প্যাটার্ন ইত্যাদি ইনফরমেশন, অক্সিজেন স্যাচুরেশন ইত্যাদি আপনি পাবেন। সিমম্যান স্টেশন গুলো সাধারণত দেওয়া হয় হচ্ছে অ্যাকিউট স্টেশন। অর্থাৎ অ্যাকিউট অ্যাজমা, সিওপিডি পেশেন্ট অথবা অ্যানাফাইল্যাক্সিস এই জাতীয় অ্যাকিউট কেস গুলো আপনাকে সাধারণত সিমম্যান দিয়ে দেওয়া হবে এবং আপনাকে সিমম্যানটাকে বাঁচাতে হবে। অ্যাম আরেক টাইপের স্টেশন আছে হচ্ছে কাউন্সেলিং স্টেশন। কাউন্সেলিং স্টেশনগুলোতে যেটা হয় যে আপনাকে ফর এক্সাম্পল একজন অ্যাজমা রোগী আপনার কাছে ভর্তি ছিল। আপনি অ্যাজমা ম্যানেজ করে ফেলেছেন। পেশেন্টের এখন আর হসপিটালে ভর্তির কোনো ইন্ডিকেশন নেই। আপনি তাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিবেন, ডিসচার্জ দিয়ে দিবেন। তাকে আপনার কাউন্সেলিং করতে হবে। অর্থাৎ সে ইনহেলার কিভাবে নেবে, আপনি ইনহেলার টেকনিক তাকে শিখানো। তারপরে অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে ইম্পোর্টেন্ট আছে হচ্ছে আম অ্যাজমা ডায়েরি মেইনটেইন করা। সে অ্যাজমা ডায়েরিতে কিভাবে এটা মেইনটেইন করবে। আম আমাদের দেশে এটার প্র্যাকটিস না থাকলেও ইউকে তে নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে অ্যাজমা পেশেন্টদের
পিক এক্সপিরেটরি ফ্লো রেটটা মেজার করতে হয়। তারা বাসাতে নিজেরাই পেশেন্ট নিজেই এটা করবে এবং অ্যাজমার ডায়েরিতে লিখে রাখবে। সো পিক ফ্লো মিটার ইউজ করতে হবে সেটা শিখানো, এটা হচ্ছে কাউন্সেলিং এর পার্ট। সো কাউন্সেলিং স্টেশন ইজ ওয়ান কাইন্ড অফ স্টেশন ইন প্ল্যাব 2। এরপর থাকে হচ্ছে টিচিং স্টেশন। টিচিং স্টেশনগুলোতে আপনাকে কোনো আ সাধারণত যেটা হয় যে আপনার কোনো জুনিয়র কলিগকে আ কোনো একটা প্রসিডিউর শিখাতে হয়। এটা হতে পারে যে আপনার স্টেশনটাতে এমন থাকতে পারে যে একজন 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট আম সে ক্লাসে বিএলএস এর ক্লাসটা মিস করেছে। এখন সে আপনার কাছে বিএলএস এর ব্যাপারে জানতে চায়। তো আপনাকে তাকে বিএলএস শেখাতে হবে। সেখানে একটা ম্যানিকিন থাকবে এবং আপনি তার সাথে ইন্টারেকশন এর মাধ্যমে তাকে বিএলএস টা শেখাতে হবে। অথবা একজন 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট ব্রেস্ট এক্সামিনেশন এর ক্লাসটা মিস করেছে। আপনি তাকে ব্রেস্ট এক্সামিনেশনটা আ হাতে কলমে তাকে শিখিয়ে দিতে হবে এবং তাকে আপনার টিচিং স্কিলটা কেমন সেটা দেখাটাই এইসব স্টেশনের উদ্দেশ্য। এরপর একটা স্টেশন থাকে যেটা হচ্ছে ইথিক্যাল স্টেশন। এটা আমাদের জন্য কিছুটা নতুন। ইথিক্যাল স্টেশন বলতে এখানে কোনো সাধারণত কোনো পেশেন্টের সাথে না। এটা সাধারণত বিভিন্ন সিনারিও যেগুলো আ আমরা খুব বেশি এটা নিয়ে চর্চা করি না। কিন্তু প্ল্যাবে ইথিক্যাল স্টেশন গুলো খুব ইম্পোর্টেন্ট। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, আপনার কোন একজন কলিগ আ সকালবেলা আপনি একজন কলিগকে দেখলেন যে একটু আনইউজুয়াল আচরণ করছে। আপনার মনে হলো সে সম্ভবত আম গতকাল রাতে আপনি তাকে একটা পার্টিতে দেখেছিলেন এবং সে প্রচুর ড্রিংক করছিল। এবং আজকে সকাল থেকে তার আচার-আচরণ পুরোপুরি স্বাভাবিক নয় বলে আপনার কাছে মনে হচ্ছে। এই ধরনের কলিগদের এই এবং তার এই অস্বাভাবিক আচরণটা পেশেন্টের হেলথ এর উপর ইফেক্ট ফেলতে পারে। সো আপনার এইসব স্টেশনের টাস্ক হচ্ছে এই ধরনের কলিগদেরকে কনফ্রন্ট করা। অর্থাৎ আপনি এই কলিগের সাথে আপনাকে কথা বলতে হবে, তার আ তাকে সাপোর্ট অফার করতে হবে। তার পেশেন্ট যেগুলো দেখার কথা সেই পেশেন্ট গুলোর সেফটি আপনাকে এনশিওর করতে হবে। অর্থাৎ এই ধরনের একটা সিনারিও যখন আসবে আপনার কলিগের দায়িত্বটা যখন আপনাকে এইগুলো ফেস করা হচ্ছে এথিক্যাল স্টেশন। যেমন আরেকটা এথিক্যাল স্টেশনের উদাহরণ যদি বলি, আম আপনার একজন কলিগকে আপনি দেখলেন যে পেশেন্টের আ বিভিন্ন ছবি উনি ফেসবুকে দিচ্ছেন, যেটা পেশেন্টের অনুমতি নেওয়া হয়নি। আম যেটা আমরা অহরহই সচরাচর দেখে থাকি Instagram এ, Facebook এ পেশেন্টের অনুমতি ব্যতি রেখে পেশেন্টের ছবি আপলোড দেওয়া। সো এই ধরনের কলিগদেরকে কনফ্রন্ট করা, কলিগদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা, এই ধরনের স্টেশনগুলো হচ্ছে এথিক্যাল স্টেশন। আর মিক্সড স্টেশন থাকতে পারে। অর্থাৎ হিস্ট্রি এক্সামিনেশন মিক্সড অথবা এক্সামিনেশন এবং প্রসিডিউর মিক্সড অথবা একটা স্টেশনের ভিতরেই আপনাকে হিস্ট্রিও নিতে হলো, আবার একটা এথিক্যাল সিনারিও আম হ্যান্ডেল করতে হলো। এরকম হতে পারে। মিক্সড স্টেশন হতে পারে। তাহলে প্ল্যাব 2 এর জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিবেন? এখন পর্যন্ত আমাদের দেশি ডক্টরদের জন্য সবচেয়ে পপুলার ওয়ে হচ্ছে প্ল্যাব 2 এর জন্য কোচিং করা। আম আমি পার্সোনালি কোচিং করেছিলাম লন্ডনে, কমন স্টেশনসে একজন ইরানি ডক্টর আছেন ডক্টর হামেদ সালেহি। উনার কোচিং এ আমি ১৫ দিনের কোচিং শেষ করে প্রায় ৬ সপ্তাহ ৫ সপ্তাহ মতো আমার সময় ছিল হাতে। ৫ সপ্তাহ প্র্যাকটিস করে দেন আমি প্ল্যাব 2 অ্যাটেম্প্ট করি। কোচিং গুলোতে যেটা হবে যে প্ল্যাব 2 এর একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে। যেটা আপনাকে দেওয়া হবে না। তবে আপনি কোচিং গুলোতে গেলে আপনাকে এই স্টেশন গুলোই বেসিক্যালি পড়ানো হবে। অ্যাম অর্থাৎ এখন প্ল্যাব 2 তে কি স্টেশন আসছে সেগুলো আপনি কোচিং গুলোতে গেলে জানতে পারবেন। স্টেশন গুলোতে কি আম আ রিকোয়ারমেন্ট কি, পাস করার জন্য আপনাকে আসলে কি করা লাগবে? এই ব্যাপারগুলো আপনি কোচিং গুলোতে আপনাকে ট্রেন আপ করা হবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা পরামর্শ দিব যারা প্ল্যাব 2 এর জন্য কোচিং করবেন বা পরীক্ষা দিবেন সেটা হচ্ছে ডোন্ট বি স্ক্রিপ্টেড। এটার মানে হচ্ছে আ আমরা কিছু ফ্রেজ মুখস্থ করে ফেলি। সেটা হচ্ছে উম ধরেন একজন পেশেন্ট বলল যে উনি গতকাল খুব আ খারাপ একটা অ্যাক্সিডেন্ট এর মধ্যে দিয়ে গেছে এবং আপনি একটা লাইন মুখস্থ করেছেন যে "আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট দ্যাট" এবং এই লাইনটা আপনি একই স্টেশনে ৫ বার ইউস করে ফেললেন। কারণ সে আপনাকে ৫ বার একটা খারাপ নিউজ দিল। সো এটাতে বুঝাই যাচ্ছে যে আপনি বেসিক্যালি ইউ আর নট অ্যাকচুয়ালি সরি। আ আপনি বললেন, "আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট দ্যাট" বাট এই একই কথাই আপনি ৫ বার বললেন। তার মানে হলো আপনি আসলে মুখস্থ করে এসেছেন যে এরকম সিচুয়েশন আপনি এই সেন্টেন্সটাই বলবেন। সো আমার পরামর্শ হচ্ছে ট্রাই টু বি ন্যাচারাল। আপনি ন্যাচারাল হওয়ার চেষ্টা করবেন। আম পেশেন্টকে রেসপেক্ট করতে হবে। আমাদের অনেক কিছুই আমাদের সংস্কৃতির সাথে ব্রিটিশ সংস্কৃতি না মিলতে পারে। তবে তার মানে এই না যে আপনি একটা জাজমেন্টাল অ্যাটিটিউড রাখবেন। আপনাকে ট্রাই করতে হবে পুরোপুরি নন জাজমেন্টাল থাকার। পেশেন্টকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। একজন পেশেন্ট যদি বলে যে হি ইস অ্যান হেরোইন অ্যাডিক্ট,
এবং আপনি তাকে বাঁকা চোখে দেখবেন, এই সুযোগ ইউকেতে নেই। আপনি হেরোইন অ্যাডিক্ট, আপনি একজন পায়াস মানুষকে আপনি যে পরিমাণ রেসপেক্ট দিয়ে দেখতে হবে, একজন হেরোইন অ্যাডিক্টকেও ঠিক সেই পরিমাণ রেসপেক্ট এবং রেসপন্সিবিলিটি নিয়েই এই ধরনের পেশেন্টকে ডিল করতে হবে। সো ন্যাচারাল থাকার চেষ্টা করা, কোনো স্ক্রিপ্টেড না হওয়া, অর্থাৎ কোনো লাইন বা ফ্রেজ মুখস্থ না করা। এটা হচ্ছে আমার মতে সবচেয়ে বড় পরামর্শ। আম এবং এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যখন প্ল্যাব 2 দিতে যাবেন, যত বেশি সংখ্যক মানুষের সাথে প্র্যাকটিস করা সম্ভব, আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশী আ ছাড়াও অন্য দেশের ক্যান্ডিডেটদের সাথে প্র্যাকটিস করার জন্য। কারণ সেই ক্ষেত্রে আপনাকে আরেকটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। বাংলাদেশীদের সাথে প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে আপনি নিজের ভাষায় কথা বলা শুরু করে দিয়েছেন এবং সেই পরিমাণ সিনসিয়ারিটি বা আম আ সেই পরিমাণে আপনি এফোর্টটা দিতে পারছেন না। যখন আপনি একজন নাইজেরিয়ানের সাথে স্টেশন প্র্যাকটিস করবেন বা একজন শ্রীলঙ্কানের সাথে স্টেশন প্র্যাকটিস করবেন, আপনাকে পুরো সময়টাই ইংরেজিতে বলতে হবে এবং পুরো সময়টাই আপনাকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। সো যত বেশি সংখ্যক মানুষের সাথে এবং যত বেশি ন্যাশনালিটির মানুষের সাথে প্র্যাকটিস করা যায়, ততই ভালো। একাডেমি গুলো নিয়ে আরেকটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে আমাদের দেশে মেডিকেলের যেই একটা কালচার আছে যে আমাদের অনেকেই একাডেমিতে যা বলবে, আমাদের একটা স্পুন ফিডিং কালচার আছে যে এইটা বলে দেওয়া হলো, আমি এটাই শিখবো এবং এটা দিয়ে পরীক্ষায় পাস করে আসবো। এটা ঠিক প্ল্যাবে ঠিক এভাবে হবে না। আপনাকে নিজের ওয়ে নিজে বের করে নিতে হবে। একাডেমি গুলো জাস্ট একটা গাইডেন্স। কারণ ১৫ দিনে কখনোই একজন একটা সম্পূর্ণ মেডিকেল গ্র্যাজুয়েটের সব নলেজকে ১৫ দিনে আ একবারে এনে দেওয়া যায় না। সো আপনাকে নিজের এফোর্ট দিয়ে নিজের সিস্টেমটা বের করে নিতে হবে। এর বাইরে আপনি হেল্পফুল হিসেবে আমান অরোরার একটা অডিও বুক আছে। এই অডিও বুকটা আপনি শুনতে পারেন। এই অডিও বুকটাতে বিভিন্ন কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল এবং বিভিন্ন সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। এখন অনেকেই অনলাইনে এবং অফলাইনে আ পার্সোনালি অর্থাৎ ওয়ান অন ওয়ান সেশন পরিচালনা করেন কমিউনিকেশন স্কিলস এর উপর। আমি একটা জিনিস বলতে চাইছি যে প্ল্যাব 2 তে মার্কিংটা কিভাবে হয়? আপনার প্রত্যেকটা স্টেশনে ৩ টা ডোমেইনে মার্কিং হয়। একটা ডোমেইন হচ্ছে ডেটা গ্যাদারিং অর্থাৎ হিস্ট্রি এবং এক্সামিনেশন। এটাতে আপনার ৪ মার্ক থাকবে। আর ৪ মার্ক থাকবে ম্যানেজমেন্ট। আর ৪ মার্ক থাকবে হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিল। সো আপনার যদি হিস্ট্রি আমরা বেসিক্যালি সবাই নিতে জানি। তারপর এটাকে একটু পলিশ করে প্ল্যাব 2 এর জন্য এই কম সময় প্রিপেয়ার করতে হবে। তারপর হিস্ট্রি স্টেশনে বা ডেটা গ্যাদারিং এর ক্ষেত্রে খুব বেশি আমাদের প্রবলেম হয় না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আ যেটা আমরা বাংলাদেশে যেটা করে অভ্যস্ত সেটা হচ্ছে আম জাস্ট ডিজিজটা ম্যানেজ করা। তবে প্ল্যাব 2 তে গেলে আপনাকে শুধু ডিজিজটা ম্যানেজ করার দিকে ফোকাস করলে চলবে না। আপনাকে ফোকাস করতে হবে আম পেশেন্টের অন্যান্য অ্যাসপেক্ট। শুধু ডিজিজটা না, সোশিও ইকোনমিক কন্ডিশন অথবা অন্য কোনো অ্যাসপেক্ট। যেমন আপনি একজন এপিলেপসির রোগী পেলেন। এপিলেপসির পেশেন্টকে আপনি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে শুধু ছেড়ে দিলে হবে না। আপনাকে চেক করতে হবে এই এপিলেপসির জন্য তার আর কি ইমপ্লিকেশন থাকতে পারে। ফর এক্সাম্পল সে একজন আম ট্রাক ড্রাইভার। একজন এপিলেপসির পেশেন্টকে আপনি ট্রাক চালানোর জন্য ছেড়ে দিলে কিন্তু হবে না। তাকে আমরা এনশিওর করতে হবে যে সে এট লিস্ট ১ বছর এপিলেপসি ফ্রি পিরিয়ড তাকে আমরা এনশিওর করতে হবে। অর্থাৎ যতদিন সে এরকম এপিলেপসি ফ্রি না হচ্ছে, ততদিন কিন্তু তাকে আম এ তার প্রফেশনটা থেকে বা ট্রাক থেকে বা ড্রাইভিং থেকে হেভি মেশিনারি আ অপারেট করা থেকে তাকে দূরে রাখতে হবে। এবং এইজন্য তাকে অন্যান্য সাপোর্টেরও অফার করতে হবে। যদি তার অন্য ইনকাম সোর্স না থাকে, সেটার জন্য তাকে সোশ্যাল সার্ভিসের কাছে রেফার করা। অর্থাৎ এই ইস্যুগুলো যে আপনি অ্যাড্রেস করছেন, পেশেন্টের শুধু রোগ ভালো করার জন্য সে হাসপাতালে আসছে না। তার অন্যান্য অনেক ইস্যু থাকতে পারে। এই ইস্যুগুলো অ্যাড্রেস করাটা এগুলো ইম্পোর্টেন্ট। তো ম্যানেজমেন্ট হলো এটা। আর আ কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল এর ব্যাপারটা হচ্ছে এটা কেউ বলে দিতে পারবে না যে আপনি এই স্টেশনে এই কথা বললে আপনি কমিউনিকেশন স্কিলে 4 পেয়ে যাবেন। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউর অ্যাপ্রোচ। আপনি পেশেন্টের সাথে কতটুকু ন্যাচারাল ছিলেন। পেশেন্ট আপনার সাথে কথা বলে কতটুকু কমফোর্টেবল ছিল এবং এক্সামিনার সেটা জাজ করার চেষ্টা করবেন যে আপনি পেশেন্টের সাথে কতটুকু কমিউনিকেট করতে পারলেন ইফেক্টিভলি। পেশেন্ট তার সকল আ কনসার্ন গুলো আপনাকে বলতে পেরেছে কিনা, আপনি সেই কনসার্ন গুলো অ্যাড্রেস করতে পারলেন কিনা, আপনি পেশেন্টকে যথাযথ সাপোর্ট অফার করতে পারলেন কিনা, একজন পেশেন্টের একটা খারাপ নিউজ আপনি দিলেন, ব্যাড নিউজ যেটাকে বলা হয়। আপনি ব্রেকিং দ্য ব্যাড নিউজ করার সময় আপনার এক্সপ্রেশনটা কেমন ছিল? আপনি কি পেশেন্টে
পেশেন্টের জন্য এটা একটা অনেক বড় একটা নিউজ। আপনার জন্য হয়তোবা বড় নিউজ না। তারপরও আপনি পেশেন্টের প্রতি এমপ্যাথি দেখাতে পেরেছেন কিনা আপনার ফেসিয়াল এক্সপ্রেশনে বা আপনার ওয়ার্ড চয়েসে আপনি সেটা প্রকাশ করতে পেরেছেন কিনা এই ব্যাপারগুলো দেখেই আপনাকে মার্কিং গুলো করা হয়। সো এই স্কিলটাতে আপনি যত বেশি কাজ করতে পারেন আপনার প্ল্যাব 2 তে ভালো করার আ সম্ভাবনা তত বেড়ে যাবে। এবং এটার জন্য অনেকেই এখন আম পার্সোনালি ওয়ান অন ওয়ান সেশন চালান। আপনারা যদি চান আপনারা এই ধরনের কোনো সেশনে এনরোল হতে পারেন। যেখানে আপনাকে বিভিন্ন কমিউনিকেশন স্কিল এবং ইন্টারপার্সনাল স্কিল বিভিন্ন ওয়ার্কশপ হয় এগুলোর উপরে। এগুলোতেও আপনারা অংশ নিতে পারেন। আচ্ছা। আম এরপরে হচ্ছে ওভারঅল খরচটা নিয়ে যদি এতদূর পর্যন্ত তো আমাদের প্ল্যাব 2 পাস করার পর আপনি জিএমসি রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করবেন। এর মাধ্যমে আপনি যে রেজিস্ট্রেশনটা পেয়ে গেলেন অর্থাৎ আপনার মেইন খরচ কিন্তু এই অংশটুকু পর্যন্তই। সো খরচগুলো যদি আমি একবার একটু বলে দিই, আইএলটিএস একাডেমিকের জন্য খরচ হবে ৳১৭,৫০০। আপনি যদি ওইটি দিতে চান খরচ হবে 34 to 35,000 টাকা। প্ল্যাব 1 দিতে খরচ হবে £235 অর্থাৎ প্রায় 24,000 টাকা। প্ল্যাব 2 দিতে খরচ হবে £875 বা অলমোস্ট 90,000 টাকা। প্ল্যাব 2 এর জন্য যদি আপনি কোচিং করেন, একেক কোচিং এ একেক রকম ফি। সাধারণত অন এভারেজ 40 থেকে 60,000 টাকার ভিতরে আপনি কোচিং করতে পারেন যদি এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স। ফ্লাইটের জন্য খরচ আম 50 to 80,000 ডিপেন্ডস আপনি কোন এয়ারলাইনে বুক করলেন, কত আগে বুক করলেন ইত্যাদির উপর। আর এর বাইরে যেসব খরচ সেটা হলো আপনি যখন ইউকে তে যাবেন সেখানে থাকা খরচ, খাওয়া খরচ ইত্যাদি। আপনার যদি কোনো রিলেটিভ থাকে সবচেয়ে ভালো, আপনার থাকা খরচটা লাগছে না। আর যদি আপনি রিলেটিভ ছাড়া আপনি একাডেমির অ্যাকোমোডেশন এ থাকতে পারেন অথবা সাবলেট হিসেবে আ কোনো রুম নিয়ে অথবা আপনি Airbnb বা হোটেল ইত্যাদিতে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ আরো বাড়বে। আর এর বাইরে আপনার ২ টো জিনিসের ব্যাপার আছে। একটা হচ্ছে এপিক ভেরিফিকেশন। আমাদের যে এমবিবিএস সার্টিফিকেট এটাকে ভেরিফাই করাতে হয় এবং ভেরিফাই করিয়ে জিএমসির কাছে সেটা দিতে হয়। সো জিএমসিকে আমরা সরাসরি দেই না। আমরা ইসিএফএমজি নামে একটা অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে অর্থাৎ এপিক ভেরিফিকেশনের মাধ্যমে এটা জিএমসিতে সেন্ড করি। এই ব্যাপারে আপনারা ডিটেইল আলোচনা যদি চান আপনারা রোড টু ইউকে এর ওয়েবসাইটটাতে গেলে আপনারা ডিটেইল পাবেন কিভাবে আপনি এপিক ভেরিফিকেশনটা সফলভাবে করতে পারেন। আচ্ছা, গতকালের আলোচনায় আপু একটা জিনিস বলেছিলেন সেটা হচ্ছে আইডি চেক এর ব্যাপারে। আম সেখানে আমি একটু কারেকশন দিতে চাই। আইডি চেক প্ল্যাব 2 দিতে আইডি চেক বলতে বোঝায় হচ্ছে আপনার পাসপোর্টটা ভেরিফাই করা। সো এবং আপনার বায়োমেট্রিক্স নেওয়া। আপনার আঙ্গুলের ছাপ, ছবি ইত্যাদি এই ডাটাগুলো কালেক্ট করা এটা হচ্ছে আইডি চেক। এইটা প্ল্যাব 2 আপনি যেদিন দিতে যাবেন সেই দিনই আ আইডি চেক হয়ে যায়। আপনাকে এমবিবিএস সার্টিফিকেট জিএমসি তে পাঠাতে হবে না। আপনাকে বিএমডিসি থেকে একটা গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট নিয়ে আপনাকে সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। এবং আপনার ইন্টার্নশিপের একটা চিঠি যে আপনি প্রফেশনাল রেজিস্ট্রেশন নিয়ে ইন্টার্নশিপ করেছেন এই চিঠি এই দুটো জিনিস আপনাকে কুরিয়ার করে পাঠাতে হবে। আইডি চেকের জন্য আলাদাভাবে দ্বিতীয়বার যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং এমবিবিএস সার্টিফিকেটটাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা। আম এরপরে আমরা যেটা নিয়ে আপনি প্ল্যাব পাস করলেন, আপনি জিএমসি রেজিস্ট্রেশন পেলেন। এরপরের স্টেপ আসে হচ্ছে চাকরি। আপনি চাকরি কিভাবে কোন চাকরির জন্য এপ্লাই করবেন? ফার্স্ট অফ অল আপনি FY2 লেভেলের যেকোনো জবের জন্য এপ্লাই করতে পারেন। আমি যেটা বললাম যে আপনি প্ল্যাব 2 দেওয়া মানে আপনি ফাউন্ডেশন ইয়ার 2 লেভেলের ডক্টর। সো আপনি ফাউন্ডেশন ইয়ার 2 লেভেলের যেকোনো চাকরির জন্য এপ্লাই করতে পারেন। চাকরির এপ্লাই করার জন্য তাদের একটা আলাদা ওয়েবসাইট আছে NHS জবস। আপনি চাইলে এখনো NHS জবস এ গিয়ে আ আপনার লেভেলের জবগুলোতে কি ডিমান্ড আছে, কি রিকোয়ারমেন্ট আছে আপনি সেগুলো দেখতে পারেন। জব সম্পর্কে আরো জানতে পারেন NHS জবস এ গিয়ে। এর বাইরে আছে ট্র্যাক জবস, হেলথ জবস, তারপরে আছে BMJ ক্যারিয়ার্স ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট। তবে মূল সব জব সাধারণত NHS জবসেই অ্যাডভার্টাইজ দেওয়া হয় এবং এরপরে সেখান থেকে অন্যান্য ওয়েবসাইটগুলোতেও একই জবেরই অ্যাডভার্টাইজমেন্টগুলো অন্যান্য ওয়েবসাইটেও দেওয়া হয়। এখন জব পেতে হলে আপনার সিভিতে কি করা উচিত? এখন একটা খুব আ কমন একটা ব্যাপার থাকছে যে জব স্যাচুরেশন এর একটা কথা শোনা যাচ্ছে খুব। আ যে এখন প্ল্যাব দিয়ে জব পেতে অনেক দেরি হচ্ছে বা জব পাওয়া যাচ্ছে না, এ ধরনের একটা কথা শোনা যাচ্ছে। এটার ব্যাপারে আমি যেটা বলব সেটা হচ্ছে আম প্ল্যাব দিয়ে আপনার এ এ এই বিগত ৩-৪ মাস রিক্রুটমেন্ট কিছুটা স্থবির ছিল। কেননা COVID-19 সিচুয়েশন এর কারণে রেগুলার রিক্রুটমেন্টটা অফ ছিল।
তবে এটাও আমাদের মাথায় রাখতে আগে যেমন আমাদের সময় যেটা হতো যে প্ল্যাব বছরে ২ বার হতো মার্চ এবং নভেম্বরে। এখন কিন্তু সেটা না, এখন ৩ বার ৪ বার হচ্ছে। তারপরে প্ল্যাব 2 আগে হচ্ছে সকালে ২০ জন এবং বিকালে ২০ জন এক্সাম দিত, ৪০ জন। বাট এখন সেটা ডাবল। সকালে ৪০ জন, বিকালে ৪০ জন। ৮০ জন একদিনে পরীক্ষা দেয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখন ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। তো যার ফলে কম্পিটিশনটা বেশি। আগে যেরকম আ প্ল্যাব 2 পাস করার খুব অল্প সময়ের ভিতরে জব ইন্টারভিউ ম্যানেজ করা বা চাকরির ব্যাপারটা খুব দ্রুত হয়ে যেত। এখন ক্যান্ডিডেট বেশি হওয়ার কারণে আগের মতো সুইফটলি হবে এটা ভাবাটা ঠিক হবে না। আপনাকে সিভিতে আপনার সিভি বিল্ড আপ করার দিকে একটু নজর দিতে হবে। আপনার সিভি যদি ভালো হয়, আপনি যদি প্রপারলি অ্যাপ্লিকেশন দিতে পারেন, তাহলে অবশ্যই ইউকেতে জুনিয়র ডক্টরদের জন্য যথেষ্ট অপরচুনিটি রয়েছে। তো সিভি বিল্ড আপ এর ব্যাপারে আমার যে পরামর্শ আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি যখন প্ল্যাব 2 দিতে যাবেন, আপনি যদি একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে পারেন বা অবজারভারশিপ যেটা। এই অবজারভারশিপের ক্ষেত্রে আ আপনাকে কোনো পেশেন্ট হ্যান্ডেল করতে দেওয়া হবে না। বাট আপনি এনএইচএস সিস্টেমটা সম্পর্কে বুঝতে পারবেন। আপনি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবেন এবং আপনার সিভিতে এটা আপনাকে বিরাট একটা বুস্ট দিবে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনি যেই হসপিটালে অবজারভারশিপ করবেন সেই হসপিটাল অথরিটির আপনার কনসালটেন্টের বা লাইন ম্যানেজার বা ডিরেক্টরদের যদি আপনার কাজ পছন্দ হয়, আপনার অ্যাটিটিউড ভালো লাগে, আপনাকে তাদের কোনো ভ্যাকেন্সিতে আপনাকে অফার করতে পারে। উম এবং সেক্ষেত্রে আপনার জব আপনি এই অ্যাটাচমেন্ট করার সময় আপনার জব নিশ্চিত হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। অতএব অ্যাটাচমেন্ট আমার কাছে বেশ কাজের একটা জিনিস মনে হয় এখন জব এনশিওর করার জন্য। এর বাইরে আর যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন কোর্স করতে পারেন। যেমন অ্যাজ এ ডক্টর আমরা সাধারণত আ সবচেয়ে কমন যেটা জবে আমরা সাধারণত ঢুকি পাস করার পরে সেটা হচ্ছে ইমার্জেন্সি বা অ্যাকিউট মেডিসিন এই ধরনের জবগুলোতে। সো এইসব ক্ষেত্রে আপনাকে এই রিলেটেড যেসব কোর্সগুলো আছে যেমন বিএলএস, এএলএস এই ধরনের কোর্সগুলো যদি আপনি করতে পারেন এটা আপনার সিভিকে অনেক বুস্ট করবে। আম সাধারণত ইউকে ট্রেনিং এর জন্য রিসাসিটেশন কাউন্সিল অফ ইউকে এই ওনাদের অ্যাক্রেডিটেড ট্রেনিং ছাড়া অন্য ট্রেনিং গুলো অ্যাকসেপ্টেড না। সো আপনি যখন প্ল্যাব 2 দিতে যাবেন আপনি আম রিসাস ইউকে বা রিসাসিটেশন কাউন্সিল ইউকে এর অ্যাক্রেডিটেড কোর্স করে আসতে পারেন ইউকে থেকেই। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ট্রেনিং গুলো আর করা লাগবে না। হাউএভার আপনি বাংলাদেশেও এএলএস, বিএলএস ইত্যাদি কোর্স করতে পারেন এবং আপনি সিভিতে অবশ্যই সেটা উল্লেখ করতে পারেন। আপনার সিভিকে সেটা অনেক বুস্ট করবে। পরবর্তীতে আপনি চাকরি করতে গেলে আপনাকে রিসাসিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেড একটা কোর্স করা লাগতে পারে। কোর্সগুলো যদি থাকে আপনার সিভিকে অবশ্যই অনেক বুস্ট করবে। এরপর হচ্ছে আপনি আপনাকে আরেকটা জিনিস সিভিতে খুব হেল্প করবে সেটা হচ্ছে মেম্বারশিপ অফ রয়াল কলেজ। এই পরীক্ষাগুলোর আম যদি কোনো পার্ট আপনি কমপ্লিট করতে পারেন। আপনি যদি মেডিসিনের চাকরিগুলোতে ইন্টারভিউ ইন্টারভিউ আশা করেন বা এপ্লাই করেন, এমআরসিপি পার্ট 1 অথবা পার্ট 2 দুটোই যদি আপনি করে ফেলতে পারেন, একটা আপনাকে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে আপনাকে অনেক এগিয়ে রাখবে। ইভেন এমআরসিপি পার্ট 1 এর জন্য আপনি যদি প্রিপারেশনও নেন, আপনি যদি কোনো একাডেমিক কোচিংও করে রাখেন, সেটাও আপনি উল্লেখ করতে পারেন যে, "না, আমি এমআরসিপি দিতে আগ্রহী এবং আমি অলরেডি এটার জন্য একটা একাডেমিক কোর্স করেছি।" এটাও আপনাকে বুস্ট দিবে। তবে পার্ট 1 যদি পাস করতে পারেন, ডেফিনিটলি আপনাকে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে আ এগিয়ে রাখবে। সার্জারির ক্ষেত্রেও এরকম এমআরসিএস পার্ট এ যদি আপনি পাস করতে পারেন, সেক্ষেত্রে আপনি সার্জিক্যাল যে জবগুলো থাকে সার্জারি ডোমেইন এ সেগুলোতে আপনি অবশ্যই আপার হ্যান্ড পাবেন। এরপর হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ, অডিট এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইত্যাদিতে যদি আপনি ইনভলভ হতে পারেন। আমাদের দেশে ক্লিনিক্যাল রিসার্চে আমরা 3rd ইয়ারে একটা রিসার্চ করি। যারা এখন মেডিকেল স্টুডেন্ট আছেন তারা যদি আপনার রিসার্চের বা জার্নাল যেটা আপনি পাবলিশ করলেন, সেটার একটা কপি যদি নিজের কাছে রেখে দেন, এটা সবচেয়ে ভালো। এর বাইরে যদি সম্ভব হয় আপনি অন্যান্য রিসার্চ প্রজেক্টে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। আমাদের এফসিপিএস ট্রেইনিরা, এমডি, এমএস এর ট্রেইনিরা, তারপরে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে এমপিএইচ যারা করছেন, বিভিন্ন রিসার্চ আপনার মেডিকেল কলেজে অবশ্যই সবসময় হচ্ছে। আপনার যদি সম্ভব হয়, আপনি ক্লিনিক্যাল রিসার্চ অথবা নিজেও একটা শুরু করতে পারেন অথবা উনাদের সাথে যুক্ত হয়ে আপনি ক্লিনিক্যাল রিসার্চ করতে পারেন। এটা সিভিতে অনেক বেশি বুস্ট করবে। আপনার যদি কোনো পাবলিশ রিসার্চ থাকে অথবা আপনি কোনো কেস স্টাডি যদি আপনি পাবলিশ করতে পারেন বা কেস সিরিজ পাবলিশ করাটা একটু কঠিন। কেস স্টাডি যদি আপনি পাবলিশ করতে পারেন, কেস রিপোর্ট
এটা আপনাকে একটা বিরাট বুস্ট দিবে। এর বাইরে ক্লিনিক্যাল অডিট এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এগুলোতে যদি আপনি ইনভলভ হতে পারেন, আমাদের দেশে ক্লিনিক্যাল অডিটের ব্যাপারটা একটু আনকমন, তবে পাকিস্তানি গ্র্যাজুয়েটরা কিন্তু এই ব্যাপারে এদিকে বেশ এগিয়ে। তাদের হসপিটাল এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে ক্লিনিক্যাল অডিট অহরহই হয়। ক্লিনিক্যাল অডিট জিনিসটা হচ্ছে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, আপনার হসপিটাল যে সার্ভিসটা দিচ্ছে সেটাকে একটা স্পেসিফিক গাইডলাইন, যেমন যদি ন্যাশনাল গাইডলাইন থাকে, গাইডলাইনের সাথে কম্পেয়ার করা, যে গাইডলাইনে এক্সপেক্ট করা হয়েছে এরকম এই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আপনার হসপিটাল কতটুকু মেনটেন করতে পারছে, এই জিনিসগুলো কম্পারেটিভ স্টাডি করাটাকে বলা হয় হচ্ছে ক্লিনিক্যাল অডিট। আমাদের দেশে এই জিনিসটার প্রচলন কম থাকলেও আপনি যখন ইউকেতে যদি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করেন অবজারভারশিপ, সেই সময় আপনি ক্লিনিক্যাল অডিটের এক্সপিরিয়েন্স নিতে পারেন। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট অর্থাৎ আপনার মাথায় কোনো একটা নতুন একটা আইডিয়া আসলো যে এই কাজটা করলে একটা আহ, যেমন আপনি মনে করেন আপনার হসপিটালে আপনার মেডিসিন ওয়ার্ডে প্রচুর অ্যাটেন্ডেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আপনার মনে হয় যে এই প্রবলেমটা সলভ করা দরকার, আপনি একটা আপনার মাথায় একটা আইডিয়া আসলো যে আপনি এট এ টাইম দুইজন অ্যাটেন্ডেন্ট রাখবেন, একটা দরজা দিয়ে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ঢুকতে পারবে আর একটা দরজা দিয়ে শুধু বেরোতে পারবে। এ- এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করলে আপনার ক্ষেত্রে আপনার মনে হলো যে আহ, এই যে ওভার ক্রাউডিং যেটা ওয়ার্ডে সেটা কমানো সম্ভব, এই প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। আপনি কি কাজ করলেন এবং করার পরে কি রেজাল্ট আসলো এগুলোকে একটা ডকুমেন্টেশন করা। সো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ক্লিনিক্যাল অডিট, ক্লিনিক্যাল রিসার্চ, এগুলো যদি আপনার থাকে, আপনার যদি পাবলিশড কোনো কাজ থাকে, এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, এটা খুবই হেল্পফুল, সেটা ফর্মাল হোক আর ইনফর্মাল হোক। আপনি ফর্মালি কোনো জায়গায় লেকচারার হিসেবে কোনো মেডিকেল কলেজে কাজ করেছেন, অবশ্যই আপনার জন্য এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আপনি ইনফর্মালি কাউকে কোনো টিচিং সেশন করেছেন, যেমন আপনি আপনি ইন্টার্নশিপ চলা অবস্থায় আপনি থার্ড ইয়ার বা ফিফথ ইয়ার স্টুডেন্টদেরকে আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন শিখিয়েছেন, এগুলোকে যদি আপনি আহ, একটা ডকুমেন্টেশনের ভিতরে আনতে পারেন, আপনি যাদেরকে শিখালেন তাদের থেকে যদি আপনি কোনো ফিডব্যাক ফর্ম নিতে পারেন, এগুলো আপনাকে অনেক হেল্প করবে। টিচিং এক্সপিরিয়েন্সটা একটা বিরাট বুস্ট, ফর্মাল টিচিং হোক ইনফর্মাল টিচিং হোক, অথবা আপনি কোনো একটা একাডেমির সাথে যুক্ত আছেন, আপনি এফসিপিএস এর জন্য আপনি ট্রেনিং সেশন বা টিচিং সেশন পরিচালনা করেছেন, এমআরসিপি পাশ করার পরে এমআরসিপির ব্যাপারে স্টুডেন্টদের সাথে আপনি টিচিং সেশন পরিচালনা করেছেন, এইগুলো অবশ্যই একটা বিরাট একটা বুস্ট দিবে আপনার সিভিকে। এখন আমরা আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আমরা প্ল্যাবের ফিউচার নিয়ে যদি একটু বলি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে 2023 থেকে প্ল্যাব এক্সাম রিপ্লেসড হবে হচ্ছে ইউকে এমএলএ দিয়ে। ইউকে এমএলএ কথাটার অর্থ হচ্ছে ইউনাইটেড কিংডম লাইসেন্স অ্যাসেসমেন্ট। এই জিনিসটা অনেকটা ইউএসএমএল এর মতো, ইন আ সেন্স দ্যাট ইউকে গ্র্যাজুয়েটরা যেই পরীক্ষা দিবে আপনাকে সেই পরীক্ষা দিতে হবে। ইউএসএমএল তে যেটা হয় যে ইউএসএ থেকে যারা পড়াশোনা করেন তাদেরকেও ইউএসএমএল দিতে হয়, যারা বাইরে থেকে ইউএসএ তে মেডিকেল ট্রেনিং এ ঢুকতে চান তাদেরকেও ইউএসএমএল দিতে হয়। ইউকেএমএল এর ব্যাপারটাও ঠিক তাই হবে। ইউকে থেকে যারা পড়াশোনা করবেন মেডিকেল গ্র্যাজুয়েট, তারাও আহ, এখান থেকে ইউকেএমএল এ পাশ করে তাদের রেজিস্ট্রেশন নিতে হবে। আবার বাইরে থেকে যারা আসবেন তাদেরকেও রেজিস্ট্রেশন নেওয়ার জন্য ইউকেএমএল এ এক্সাম দিতে হবে। এখন পর্যন্ত জিএমসি যতটুকু ইনফরমেশন দিয়েছে সেই অনুসারে ইউকেএমএল এ অনেকটা প্ল্যাবের মতোই হবে, অর্থাৎ এটারও ওরকম দুটো পার্টি থাকবে। পার্ট ওয়ানে আপনার পার্ট ওয়ানের নাম দেওয়া হয়েছে হচ্ছে একেটি বা অ্যাপ্লাইড নলেজ টেস্ট, এটাতে প্ল্যাব ওয়ানের মতোই প্রশ্ন থাকার কথা। পার্ট টু যেটা, সেটার নাম দেওয়া হচ্ছে সিপিএসএ, ক্লিনিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্কিলস অ্যাসেসমেন্ট। এটা প্ল্যাব টু এর মতো অস্কি স্টাইল স্টেশন বা শর্ট কেস স্টাইল স্টেশন। আর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সির এভিডেন্স হিসেবে আইএলস বা ওইটি এই জিনিসগুলো লাগছে। সো ইউকেএমএল এখন পর্যন্ত ফরম্যাট অনুযায়ী প্ল্যাবের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে এখন ইউকে গ্র্যাজুয়েটরা প্ল্যাব দেয় না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটরা দেয়। ইউকেএমএল এ চালু হলে ইউকে গ্র্যাজুয়েটরাও ইউকেএমএল এ দিতে হবে এবং ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটরাও দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে আম, ব্রেক্সিটের কোনো ইফেক্ট পড়বে কিনা। ব্রেক্সিটের ব্যাপারটাতে যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত ইউকের রুল হচ্ছে একই পজিশনে একই জবের জন্য যদি একজন
ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট, যেমন আমি, আপনি, বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান গ্র্যাজুয়েট, এবং একজন ইউকে গ্র্যাজুয়েট পরীক্ষা দেয়, অথবা একজন ইউরোপিয়ান ইউনিয়ন গ্র্যাজুয়েট পরীক্ষা দেয় বা যোগ্য মনে হয়, সেই ক্ষেত্রে ইউকে গ্র্যাজুয়েটকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। এরপর অগ্রাধিকার দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের যে গ্র্যাজুয়েট তাকে, এবং এরপরে আসবে হচ্ছে বাইরের যারা আছে ফরেনার, আইএমজি অর্থাৎ ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে। ব্রেক্সিটের পরে ইউরোপিয়ান ইউনিয়নের যারা আছে তারা এই সুবিধাটা পাবে না। আর আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই যে সেটা হলো আম, আহ, যেটা ট্রেনিং এর জন্য, যেটা যে স্পেশালিটি ট্রেনিং এর জন্য কিন্তু বর্তমানে এই সিস্টেমটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই এখন ইউকে গ্র্যাজুয়েট হোক, ইউরোপিয়ান ইউনিয়নের গ্র্যাজুয়েট হোক, অথবা বাংলাদেশি, ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট যেই হোক না কেন, সবার জন্য একই নিয়ম, একই নিয়মে সবাই ট্রেনিং এ ঢুকবে। জবের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রথমত ব্রিটিশ গ্র্যাজুয়েটদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, এবং তারপর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট। ব্রেক্সিট হলে আপনি ইউরোপিয়ান গ্র্যাজুয়েটদেরকে আর এই অগ্রাধিকার দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অপশন বৃদ্ধি পাবে। তুর্না জামান নামে একজন লাস্ট যারা প্ল্যাব 1 দিবে তারা পার্ট 2 কিভাবে দিবে, এই ব্যাপারে জিএমসি এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। 2023-এর শুরু থেকে যদি ইউকেএমএল এ শুরু করতে হয়, তাহলে ডেফিনেটলি 2022-এর শেষের দিকে তাদের প্ল্যাব 1 রাখার কথা না। যদি প্ল্যাব 1 2022-এর রেখে থাকে, সেক্ষেত্রে তারা হয়তোবা, এটা আমি জাস্ট আমার লজিক্যাল থিঙ্কিং থেকে ধারণা করছি, এটা জিএমসি এই ব্যাপারে এখনো কোনো কিছু জানায়নি। সেটা হচ্ছে, আমি তো বললাম যে ইউকেএমএল এর সিস্টেমটাও কিন্তু প্ল্যাবের মতোই হবে। পার্ট 1টা হবে হচ্ছে রিটেন অর্থাৎ এমসিকিউ, আর পার্ট 2টা হবে হচ্ছে অস্কি স্টাইল স্টেশন। সো সেই ক্ষেত্রে হয়তো বা তাদেরকে পার্ট 1টা এক্সামশন দেওয়া হতে পারে, অর্থাৎ প্ল্যাব 1 দিলে ইউকেএমএল এর যে পার্ট 1 সেটা নাও দেওয়া লাগতে পারে, সরাসরি পার্ট 2 তে বসতে দেওয়া অ্যালাউ করতে পারে। এটা একটা লজিক্যাল হতে পারে। তবে আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেন যে জিএমসি কখনোই এই ক্ষেত্রে কোনো ইনজাস্টিস করবে না। আইদার তারা ইউকেএমএল এ শুরু করার আগে একটা নির্দিষ্ট সময় সবাইকে দিবে প্ল্যাব কমপ্লিট করার জন্য, অথবা প্ল্যাবের পার্শিয়ালি প্ল্যাব কমপ্লিট করলে বাকি অংশটুকু ইউকেএমএল থেকে কমপ্লিট করার ব্যবস্থা রাখবে। প্ল্যাবের পর কি দেশ থেকে এমআরসিপি করা যায়? এমআরসিপি যে কোনো জায়গা থেকেই করা যায়। যেসব দেশে এমআরসিপি সিট আছে আপনি সেসব জায়গা থেকে এমআরসিপি করতে পারেন, কোনো প্রবলেম নেই। ইউকে থেকে এমআরসিপি দেওয়ার যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি ইউকে গাইডলাইন গুলো সম্পর্কে একটু বেটার জানতে পারবেন, যেহেতু আপনি ওখানেই চাকরি করছেন, ওই গাইডলাইন ফলো করে প্রতিদিন রুগী দেখছেন। এবং এমআরসিপি যেটা ফাইনাল পার্ট, পেইসেসে তো আপনাকে পেশেন্ট নিয়েই ডিল করতে হবে। সো পেইসেসে আপনার ইউকে থেকে ট্রেনিং করে বা ইউকে তে পেশেন্ট দেখে পেইসেস দেওয়াটা একটু ইজিয়ার। তবে এমআরসিপি যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। আপনি বাংলাদেশ থেকে কমপ্লিট করে, এমআরসিপি কমপ্লিট করে, ইংলিশ টেস্ট দিয়ে সরাসরি ইউকে তে যেতে পারেন। আপনার সেক্ষেত্রে প্রয়োজন পড়ছে না। সেটার কিছু সুবিধাও আছে। আপনি সরাসরি সিনিয়র লেভেলে শুরু করছেন। আপনার রেসপন্সিবিলিটিও বেশি হবে। আপনি একটু বেটার পেইড হবেন। আপনার বেতন একটু বেশি হবে। এবং আপনাকে ট্রেনিং এ কম সময় দিতে হবে। সো সেই সুবিধাটুকু আছে। তবে এমআরসিপি কমপ্লিট করতে একটু সময় বেশি লাগে। সো যারা আমার পরামর্শ থাকবে, যারা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে প্ল্যাবটা প্রেফারেবল। যাদের একটু এক্সপেরিয়েন্স আছে, অথবা এমআরসিপির পার্ট 1 বা পার্ট 2 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে পার্টগুলো কমপ্লিট করে এমআরসিপি মানে রয়্যাল কলেজ ডিগ্রি কমপ্লিট করে ইংলিশ টেস্ট দিয়ে যাওয়াটাই বেটার অপশন। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন রিসার্চ পেপারগুলো কোথায় পাবলিশ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যদি পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করা পসিবল হয়। সেই ক্ষেত্রে অবশ্য রিসার্চের কোয়ালিটি একটা ম্যাটার করে। পিয়ার রিভিউ জার্নাল বলতে সবচেয়ে ভালো জার্নালগুলোর ভিতরে আছে পাবমেড। এই ধরনের জার্নালগুলোতে যদি আপনি পাবলিশ করতে পারেন, এছাড়াও বিএমজে আছে, অর্থাৎ পিয়ার রিভিউ জার্নালগুলোতে যদি আপনি পাবলিশ করতে পারেন সবচেয়ে ভালো। আদারওয়াইজ আপনি লোকাল আমাদের দেশি জার্নালও যদি পাবলিশ করেন, সেটাও আপনার সিভিতে আপনি উল্লেখ করতে পারেন। অবশ্যই পিয়ার রিভিউ জার্নালের ভ্যালু বেশি, বাট স্টিল আপনার যদি কোনো পাবলিশ রিসার্চ থাকে, সেটা পিয়ার রিভিউড জার্নালে না হলেও সেক্ষেত্রেও ওটা চলবে।
আমি যেটা বললাম যে 3rd ইয়ারে আপনি যেই স্টাডিটা করেছেন কমিউনিটি মেডিসিন আপনি সেটাও উল্লেখ করতে পারেন। সেটাও পাবলিশ জার্নাল, তবে পিয়ার রিভিউড না। সাইফুর রহমান খান জানতে চেয়েছেন বিসিএস জবে থাকা অবস্থায় প্ল্যাব টু এক্সাম দেওয়ার ভিসা প্রসিডিউর কাইন্ডলি বলেন। আমি যখন প্ল্যাব টু এক্সাম দিয়েছিলাম তখন আমি বিসিএস ক্যাডার ছিলাম না। বিসিএস নিয়ে বেসিক্যালি আমার কখনোই আমার এটা লক্ষ্য ছিল না। আপনার ভিসা প্রসিডিউরের ব্যাপারটা হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে ম্যানেজ করতে হবে, গভর্নমেন্ট অর্ডার ম্যানেজ করতে হবে। এটা একটু টাফ। এটা আপনাকে লোকাল অথরিটি আপনার যেই সুপারভাইজার ইউএইচএফপিও বা সিভিল সার্জন তাদের সাথে যোগাযোগ করে নো অবজেকশন সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অর্ডার ম্যানেজ করা যায় কিনা আপনাকে সেটার জন্য চেষ্টা করে দেখতে হবে। আর যদি সবুজ পাসপোর্ট হয়, অর্থাৎ আপনি এখনো গভর্নমেন্ট পাসপোর্ট নেননি, আপনি যদি আপনার জবের কথা উল্লেখ করে থাকেন যে আপনি এখন বিসিএস জবে আছেন, আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে। তবে আম, একটা যেটা করতে পারেন, সবুজ পাসপোর্ট থাকলে আপনি বিসিএস জবের ব্যাপারটা পুরোপুরি আপনি যেহেতু ভিজিটর ভিসায় যাচ্ছেন 2-3 মাসের জন্য, আপনি ছুটি ম্যানেজ করে আপনি আনএমপ্লয়েড দেখিয়ে বা এটা যদিও এটা ঠিক না, আপনি আপনার যেটা অনেস্টলি যদি বলেন আপনি নো অবজেকশন সার্টিফিকেট একটা ম্যানেজ করতে হবে আপনার ইউএইচএফপিও বা সিভিল সার্জন থেকে। নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একজন জানতে চাইছেন স্টেশনের ডিউরেশন কতক্ষণ। স্টেশনটা পারফর্ম করার জন্য আপনাকে সময় দেওয়া হবে 8 মিনিট। স্টেশনের বাইরে আপনাকে কোয়েশ্চেন পড়ার জন্য এবং ডিসিশন নেওয়ার জন্য আপনাকে 1.5 মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ পার স্টেশনে আপনি প্রায় 9.5 মিনিট সময় পাবেন। ব্যাপারটা হচ্ছে এমন যে 18টা রুম থাকবে এবং 18টা রুম দরজা বন্ধ, আপনি দরজার বাইরে এসে দাঁড়াবেন, আপনাকে 1.5 মিনিট সময় দেওয়া হবে। এই 1.5 মিনিট সময়ের ভিতরে দরজাতে একটা প্রশ্ন লাগানো থাকবে, আপনি এই প্রশ্নটা পড়বেন, পড়ে আপনি মনে মনে আপনার অ্যাপ্রোচ, আপনার প্ল্যান ঠিক করবেন যে আমি এই কাজ এখন করতে যাচ্ছি। আপনাকে হ্যান্ড ওয়াশ করার জন্য প্রত্যেক দরজার বাইরে একটা হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকবে। এটা এই কোভিড-19 সিচুয়েশনের আগেও তাদের এটা ছিল, এখনো আছে। আপনি এই 1.5 মিনিট সময়ের ভিতরে আপনি কোয়েশ্চেন পড়বেন, আপনার হ্যান্ড স্যানিটাইজ করবেন এবং আপনি আপনার প্ল্যান ঠিক করবেন। এরপরে আপনি যখন স্টেশনে ঢুকবেন 8 মিনিট সময় পাবেন। 8 মিনিট সময়ের ভিতরে আপনাকে স্টেশনটা কমপ্লিট করতে হবে। আহ মোটামুটি এই প্ল্যাব নিয়ে আলোচনা। আম আ যারা প্ল্যাব নিয়ে আরো জানতে চান, আমি যেটা বলছিলাম গতকাল একজন প্ল্যাব নিয়ে প্রায় 3 ঘন্টার উপরে ওনার একটা সেশন ছিল। আপনারা ডিটেইল আলোচনার জন্য সেটা দেখতে পারেন। আর এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই কমেন্টের থ্রেডেও দিতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা কিছু প্ল্যাবের জন্য কিছু ওয়েবসাইট ফলো করবেন ইনফরমেশনের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েবসাইট আমার মতে হচ্ছে জিএমসির যে ওয়েবসাইটটা gmcuk.org। জিএমসির ওয়েবসাইটে আপনি প্রত্যেকটা বিষয়ের একদম প্রচুর ডিটেইলড ইনফরমেশন আপনি পাবেন। সো প্ল্যাবের ব্যাপারে আনইনফর্মড থাকার কোনো সুযোগ নেই। এত বেশি ইনফরমেশন আর কোনো এক্সামের ব্যাপারে আছে কিনা আমার জানা নাই। এরপরে হচ্ছে বাংলাদেশি ডক্টরদের জন্য সবচেয়ে হেল্পফুল আছে হচ্ছে রোড টু ইউকে। আমাদের ময়মনসিংহ মেডিকেলের ইভান ভাই এবং ওনার ওয়াইফ, ওনারা এই ওয়েবসাইটটা পরিচালনা করেন এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে আমার একটা স্টেপে আমি ওনাদের ওয়েবসাইটের যেই ইনফরমেশন গুলো এবং যেই দিক নির্দেশনাগুলো সেগুলো আমার প্রত্যেকটা স্টেপেই খুবই উপকারে এসেছে। রোড টু ইউকের ওয়েবসাইটটা খুবই কাজের। এর বাইরে নাসির জার্নি ওয়েবসাইটটাতে আপনারা দেখতে পারেন, এটা একজন পাকিস্তানি ডক্টর নাসিরের। আরেকটা আছে হচ্ছে ওমার্স ব্লগ, এটাও একজন পাকিস্তানি ডক্টরের ব্লগ। ব্লগ স্পটে গেলে আপনারা ওমার্স ব্লগ লিখে গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সো এই রিসোর্স গুলো থেকে আপনার প্ল্যাবের ব্যাপারে, শুধু প্ল্যাব না, লাইফ ইন দ্য ইউকেতে আপনি কিভাবে কি করবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে কি করবেন, ট্রান্সপোর্টেশনের কি ব্যবস্থা হবে, আপনি যখন আসলেন বাসা কিভাবে ঠিক করবেন, সব ধরনের গাইডলাইন আপনারা মোটামুটি এই 3টা ওয়েবসাইটে রোড টু ইউকে, নাসির জার্নি, ওমার্স ব্লগ এগুলোতে আপনারা পাবেন। আম, আব্দুল্লাহ মাহমুদ জানতে চাচ্ছেন এইচএস এর জব ভ্যাকেন্সি ফিউচারে কেমন হতে পারে, এখন কেমন ভ্যাকেন্সি আছে। এখন আমি যেটা বললাম যে বিগত 3-4 মাস লকডাউনের সময়টুকুতে রিক্রুটমেন্ট অফ ছিল বলতে একেবারেই কম ছিল। জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু রিক্রুটমেন্ট হয়েছে, বাট মার্চ এপ্রিল জুন মে, মার্চ এপ্রিল মে টাইমটুকুতে খুব কম রিক্রুটমেন্ট হয়েছিল। যেই কারণে একটা বিরাট অংশের
প্ল্যাব পাস করার পরও একটা বিরাট অংশকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে জব ইন্টারভিউর জন্য। এখন আবার আস্তে, আস্তে ইন্টারভিউ গুলো শুরু হচ্ছে। এখন আবার রিক্রুটমেন্ট প্রসেস গুলো স্বাভাবিক অবস্থায় আসছে। তবে আমি যেটা বললাম যে ২০১৮ বা ১৯ এ আ রিক্রুটমেন্ট প্রসেস বা ভ্যাকেন্সি যেমন ছিল, এখন কম্পিটিশন রেশিওটা আরেকটু বেশি যেহেতু ক্যান্ডিডেট বেশি। বাট স্টিল আপনার সিভি যদি স্ট্রং হয়, আপনাকে আ এখানে আটকে রাখার কোনো সুযোগ নেই। প্ল্যাব পাস করার পরে অবশ্যই আপনার সিভি এবং আপনার যোগ্যতার আ শক্তিতেই আপনি খুব দ্রুতই জব ম্যানেজ করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি যেটা বললাম সিভি এনরিচ করার দিকে আমাদের মনোযোগ আগের চাইতে এখন আরেকটু বেশি দিতে হবে। সেই অ্যাটাচমেন্ট করার চেষ্টা করা, টিচিং এক্সপেরিয়েন্স, ক্লিনিক্যাল রিসার্চ এগুলোর ব্যাপারে। ফিউচারের যেটা ব্যাপার, ফিউচার প্রেডিক্ট করা এক্ষেত্রে একটু কঠিন। আমি মনে করি এখনকার চাইতে ফিউচারে আরেকটু অপরচুনিটি বাড়বে ব্রেক্সিটের কারণে। কারণ ইউরোপিয়ান গ্র্যাজুয়েটরা আমি একটু আগেও যেটা বললাম যে ইউরোপিয়ান গ্র্যাজুয়েটরা কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ পাবে না। সো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে জব ভ্যাকেন্সি একটু বাড়বে। কিন্তু জিএমসি আ পরীক্ষাও কিন্তু অনেক বেশি নিচ্ছে। আগে যেমন বছরে ২ বার পরীক্ষা নেওয়া হতো, এখন সেখানে ৩-৪ বার নেওয়া হচ্ছে। প্ল্যাব 2 আগে ৪০ জন দিত একদিনে, এখন ৮০ জন নিচ্ছে। আ এতদিন শুধুমাত্র ম্যানচেস্টারে পরীক্ষা হতো, এখন লন্ডনে ওদের একটা অলরেডি স্টেশন অলরেডি প্লেস ঠিক করা আছে। কয়েকবার পরীক্ষাও নেওয়া হয়েছে বাট আপাতত বন্ধ। বাট ওটাও খুব দ্রুতই চালু করার তাদের প্ল্যান আছে। সো ক্যান্ডিডেট যেহেতু বেশি, সেহেতু জব পাওয়াটা একটু কম্পিটিটিভ হবে। এতটুকু অবশ্যই নির্দ্বিধায় বলা যায় যে একটু কম্পিটিটিভ হবে। কম্পিটিটিভ ওয়ার্ল্ডের জন্য নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে। সিভিটাকে আরেকটু প্রিপেয়ার করতে হবে। সো আমার আলোচনা মোটামুটি আজকে এ পর্যন্তই। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট থ্রেডে দিতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন যেটাতে আপু প্রচুর ডিটেইলসে বলেছেন। আমার মনে হয় ধৈর্য ধরে এত বড় একটা ভিডিও দেখতে পারলে আর প্রশ্নই আসার কথা না। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট থ্রেডে জানাতে পারেন। আর প্ল্যাবের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা রিস্ক এবং বেনিফিট চিন্তা করবেন। আপনার নিজের সার্কামস্ট্যান্স, আপনার আর্থিক ব্যাপারটা আপনি কিভাবে প্ল্যান করবেন, আপনার বাজেট ঠিক করা, আ এই রিস্ক এবং বেনিফিটটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নিবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের সবার লক্ষ্য যাতে পূরণ হয়। খোদা তাআলা যাতে আপনাদের সবার স্বপ্ন পূরণ করেন। সো ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য।